ইউএস ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের আজকে 2 সপ্তাহের বেশি সময় হতে চলেছে, তবু ইরানের হার মানার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। অন্যদিকে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের প্রথম দিন থেকেই বলা শুরু করে দিয়েছে, আমরা ইরানের লিডারশিপ ধ্বংস করে দিয়েছি, আমরা ইরানের ব্যালিস্টিক পাওয়ার ধ্বংস করে দিয়েছি, আমরা ইরানের এয়ার ডিফেন্স ধ্বংস করে দিয়েছি। যুদ্ধের প্রথম দিন থেকে এখন পর্যন্ত অন্তত পক্ষে 50 বার ট্রাম্প দাবি করেছে আমরা জিতে গিয়েছি, কিন্তু কোনোভাবেই সে ইস্টাবলিশ করতে পারছে না যে সে জিতে গিয়েছে। একদিকে ট্রাম্প তো দাবি করছে সে জিতে গিয়েছে, কিন্তু অন্যদিকে কোনোভাবেই ইরানের তাণ্ডব সে থামাতে পারছে না। সেটা হোক হরমুজ প্রণালী বন্ধ করে, মিসাইল অ্যাটাক করে বা ড্রোন অ্যাটাক করে। একদিকে ট্রাম্প ইরানকে কোনোভাবেই থামাতে পারছে না, অন্যদিকে ট্রাম্প লজ্জার সম্মুখীন হচ্ছে। শুধু লজ্জা বললে ভুল হবে, এক প্রকার বাজারে উলঙ্গ করে কান ধরিয়ে দাঁড় করে দেওয়ার মতো অবস্থা। প্রথমে আমেরিকা ঘোষণা করে দিয়েছে আমেরিকান সিটিজেন মধ্যপ্রাচ্যে থাকা কোনোভাবেই সেফ না, যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু আমেরিকান সিটিজেনরা কিভাবে মধ্যপ্রাচ্য থেকে সরে যাবে তার কোনো গাইডলাইন দেয়নি। এছাড়াও যুদ্ধের দ্বিতীয় দিন দাবি করেছে আমরা ইরানের ব্যালিস্টিক পাওয়ার ধ্বংস করে দিয়েছি, কিন্তু ইরানের একের পর এক ব্যালিস্টিক হামলায় আমেরিকার নাজেহাল অবস্থা। আমেরিকার এমন কোনো স্থাপনা নাই যে ইরান হামলা করেনি, এতে ট্রাম্পের দাবি মিথ্যা প্রমাণিত হয়ে গিয়েছে। অন্যদিকে এইসব হামলায় F-15 এয়ারক্রাফট, থার রেডার, KC-135 এয়ারক্রাফট এবং MQ ড্রোন সহ নানান ধরনের ক্ষতি তো আছেই। এছাড়াও প্রতিদিন প্রায় $1.5 বিলিয়ন ক্ষতি হচ্ছে। সর্বমোট এখন পর্যন্ত আমেরিকার ক্ষতি গিয়ে দাঁড়িয়েছে প্রায় $20 বিলিয়ন। এছাড়াও মিডল ইস্টে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় শেষ, যার কারণে মিডল ইস্ট থেকে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো সরিয়ে ইসরায়েলে ইনস্টল করা হচ্ছে। এতে করে মিডল ইস্টের সৌদি আরব, কুয়েত ও কাতারের মতো দেশগুলোর চোখ খুলে গিয়েছে। তারা এখন ঠিক বুঝতে পারছে যে ট্রাম্পের কাছে মিডল ইস্টের মূল্য শুধুমাত্র তেলের কাছে, এছাড়া আর কোনো মূল্যায়ন নাই। তাই সৌদি আরব, কাতার ও কুয়েতের মতো দেশগুলো আমেরিকায় যে $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্টের কথা বলছিল সেগুলো রিভিউর মধ্যে ফেলে রেখেছে। ইনভেস্টমেন্ট হয়তো তারা তুলে নিতে পারে। অন্যদিকে হরমুজ প্রণালীতে তেল বন্ধ হয়ে যাওয়ায় শিপিং কোম্পানিগুলোর কাছে ট্রাম্প রীতিমতো ভিক্ষা শুরু করে দিয়েছে যে আপনারা শিপিং চালু রাখেন। তবু কোনো লাভ হচ্ছে না, তেলের শিপিং বন্ধ হয়ে পড়ে আছে। এত সবকিছুর পরও ট্রাম্প যুদ্ধে জিতে গিয়েছি, ইরানকে হারিয়ে ফেলেছি বলে মুখে ফেনা তুলছে। কিন্তু এই ট্রাম্পই ব্যাক চ্যানেলে ইরানের সাথে সিজফায়ার করার জন্য বা যুদ্ধবিরতি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। অথচ ইরান এখানে ভাব নিয়ে বসে আছে। ট্রাম্পের সামনে একটা লিস্ট ধরিয়ে দিয়েছে, এই জিনিসগুলো যদি তুমি মানো তাহলে আমরা হয়তো যুদ্ধবিরতির আলোচনায় বসতে পারি। যুদ্ধবিরতি হবে কি হবে না সেটা ভিন্ন বিষয়, কিন্তু যুদ্ধবিরতির আলোচনায় যদি বসতে হয় তাহলে আমাদের এই শর্তগুলো আগে মানতে হবে। আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব ইরান কিভাবে ডিপ্লোম্যাটিকলি এতটা সফলতা অর্জন করলো যে কোনো দেশ ইরানের পক্ষে কথা না বললে ইরানের বিপক্ষে কথা বলছে না। দ্বিতীয়ত, ইরান সামরিকভাবে এতটা সক্ষম কিভাবে হয়ে উঠলো? এত বছর ধরে স্যাংশনে জর্জরিত, বয়কটে পড়ে থাকা একটা দেশ কিভাবে সামরিকভাবে এতটা শক্তিশালী হয়ে উঠতে পারলো? এবং তৃতীয়ত, আমরা বোঝার চেষ্টা করব কোনো রাস্তা না পেয়ে ট্রাম্প সর্বশেষ কোন নোংরা খেলাটা খেলার চেষ্টা করতে পারে। যদি প্রথম প্রশ্নে আসি, কেন ইউরোপের কোন দেশ, নেটো বা কেউ ইরানের বিপক্ষে যাচ্ছে না? দেখুন, ইরানের প্রথম থেকেই একটা নীতিতে অনড় ছিল। ইরান কখনোই কাউকে গিয়ে নিজে থেকে হামলা করেনি, বা প্রথম হামলাটা ইরান কখনোই করে। অন্যদিকে আপনি যদি ইসরায়েল এবং আমেরিকার হামলার কথা চিন্তা করেন, সেই প্রথম থেকে এখন এই যুদ্ধে পর্যন্ত বারবার তারাই যুদ্ধবিরতি দিচ্ছে, তারাই বারবার এসে হামলা করছে, তারাই যুদ্ধটা শুরু করছে। ইরান শুধু তাদের হামলার জবাব হিসেবে তাদের অ্যাকশনগুলো করছে। কিন্তু এখন এমন একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, নেটো সহ ইউরোপের অন্যান্য দেশগুলো এই যুদ্ধের মধ্যস্থতা করতে রীতিমতো ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? কারণ ইউএস ইসরায়েল ইরানের সাথে এর আগেও বেশ কয়েকবার সিজফায়ার করেছে, এবং এই যুদ্ধটা যখন চলছিল তখনও ভ্যাকসিনালি ইরানের সাথে ইউএস এর শান্তি চুক্তি হওয়ার কথা চলছিল। ঠিক তখনই তারা আবার আক্রমণ করে বসে। ইউএস ও ইসরায়েলের এই কার্যকলাপগুলো বারবার নেটো ও ইউরোপের দেশগুলো পর্যবেক্ষণ করে এতটুকু শিক্ষা পেয়েছে, এখন যদি তারা কোনোভাবে মধ্যস্থতা করে বা ইউএস ও ইসরায়েলের পক্ষে চলে যায় তাহলে তাদের ক্রেডিবিলিটি থাকবে না। অর্থাৎ ইউরোপের দেশগুলো নেটোর যে একটা ন্যূনতম মূল্যবোধ বোধ আছে এবং মানুষের চোখে একটা সম্মান আছে, এই জিনিসটাও আর থাকবে না। সেজন্যই কোনোভাবেই তারা ইউএস, ইসরায়েল এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহী নয়। এছাড়াও আরেকটা বড় ব্যাপার হচ্ছে পাওয়ার। ইরান অলরেডি ইউএস এর বিপক্ষে তাদের পাওয়ার সম্পর্কে একটা ধারণা অন্যান্য দেশগুলোকে দিয়ে দিয়েছে। ইউরোপ খুব ভালোভাবে বুঝতে পারছে, এখন যদি ইউএস এর পক্ষ হয়ে বা মধ্যস্থতা করে ইরানকে থামিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে যদি কোনো কারণে আবার এই যুদ্ধটা বেঁধে যায়, তাহলে ইউরোপও এই যুদ্ধ থেকে মুক্ত থাকতে পারবে না। ইরানের কুনজরে ইউরোপও পড়বে, এবং ইরানের বর্তমান মিলিটারি সক্ষমতা কতটুকু সেটা তো অলরেডি সবাই দেখেই ফেলেছে।
ইরানের মিলিটারি সক্ষমতার কথা আসলে দ্বিতীয় প্রশ্ন চলে যেতে হয় যে ইরানের এই মিলিটারি সক্ষমতা হওয়ার পিছনে কারণ কি। দেখুন, দশকের পর দশক ধরে ইরান স্যাংশনের মধ্যে আছে। ইরান বিশাল একটা ট্রেড ডিফিসিয়েন্সির মধ্যে ইরান পড়ে আছে। এত কিছুর পরেও ইরান এই সামরিক শিল্পে এতটা অগ্রগতি কিভাবে অর্জন করলে এবং ইসরায়েল ও ইরানের মতো টেক জায়ান্টকে কিভাবে টক্কর দেওয়ার মতো সক্ষমতা অর্জন করলো, এই জিনিসটা বিবেচনা করতে গেলেও এখানেও ডিপ্লোমেসির কিছু ব্যাপার চলে আসে। আপনি যদি ভালো করে খেয়াল করেন, ইরানের এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে, ইসরায়েল এবং ইউএস কোনোভাবেই লাভবান হচ্ছে না, কিন্তু কেউ না কেউ এই যুদ্ধে লাভবান হচ্ছে। লাভের কথা আসলে প্রথমে আসে রাশিয়ার কথা। আপনি চিন্তা করে দেখুন, রাশিয়া একটা লম্বা সময় ধরে স্যাংশনের মধ্যে পড়ে আছে। এই যুদ্ধের কারণে 1 মাসের জন্য রাশিয়া থেকে স্যাংশন উঠে গিয়েছে, অর্থাৎ আগামী 1 মাসে রাশিয়ার প্রেডিকশন অন্তত পক্ষে 183 মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করতে পারবে। যেহেতু হরমুজ প্রণালী বন্ধ, রাশিয়া ছাড়া তেলের বড় কোনো উৎস ইউরোপ সহ এশিয়ার কোনো দেশের কাছে নাই। অন্যদিকে চীনের কথা যদি চিন্তা করেন, হরমুজ প্রণালীতে সবার তেল বন্ধ থাকলেও চায়নার জন্য হরমুজ প্রণালী বন্ধ না, চায়নার জন্য হরমুজ প্রণালী খোলা। একদিকে যেমন ইউএস ইকোনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে চাইনিজ ইকোনমি যেভাবে ছিল সেভাবেই এগিয়ে যাচ্ছে। এছাড়া আরো ব্যাপার হচ্ছে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম তায়ান থেকে সরিয়ে ইসরায়েলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে তায়ান ডিফেন্সলেস হয়ে যাচ্ছে, এতে লাভ কার হচ্ছে? চীনের লাভ হচ্ছে। অন্যদিকে ইউক্রেন থেকে এয়ার ডিফেন্স সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েলের দিকে, এতে লাভ কার হচ্ছে? রাশিয়ার লাভ। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমেরিকা সাউথ কোরিয়া থেকেও তাদের পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমটা সরিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে সবচেয়ে লাভবান কে হবে? কিম জং উন। এবং বর্তমানে ইরানের কাছে যে অ্যাডভান্স মিসাইল সিস্টেম গুলো আছে, এই মিসাইল টেকনোলজি কিম জং উনের কাছ থেকেই ধার করা। সামরিক সক্ষমতা থাকা এবং ব্যবহার করতে পারা দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। এখন প্রশ্ন হচ্ছে, সামরিক সক্ষমতা কোনো না কোনো ভাবে ইরান অর্জন করে ফেলেছে, মিসাইল বানিয়ে ফেলেছে, কিন্তু প্রিসাইসলি এটা কিভাবে ব্যবহার করতে পারছে? ইউএস ইসরায়েলের মতো এত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট তো ইরানের কাছে নাই যে সঠিক ইনফরমেশন পেয়ে এবং রিয়েল টাইম ডেটা পেয়ে সঠিকভাবে সঠিক জায়গায় এবং প্রিসাইসলি আক্রমণটা করতে পারবে। তাহলে এটা তারা কিভাবে করতে পারছে? একটা সোজা সাপটা হিসাব, যুদ্ধে কেউ কারো বন্ধু নয়, যুদ্ধে সবাই দেখে তার নিজেদের লাভ। আর এখানেই ঘটনাটা ঘটেছে। চীন সর্বপ্রথম ইরানকে বলেছে আমাদের তেল যেন না আটকায়, কিন্তু এটা অবশ্যই কোনো না কোনো কিছুর বিনিময়। আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। চীনের তেল ছাড়ার ঘোষণা আসলো, তখন থেকে ইরানের হামলা সফলতা পাওয়া শুরু করলো। প্রথমে তারা রাডার ধ্বংস করা শুরু করলো, তারপরে তারা যুদ্ধ বিমান ধ্বংস করা শুরু করলো, তারা স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার গুলো ধ্বংস করা শুরু করলো, তারা ড্রোন গুলো ধ্বংস করা শুরু করলো। এইগুলো তারা কিভাবে পারলো? দ্বিতীয়ত, এখানে সবচেয়ে বেশি আর্থিকভাবে লাভবান হচ্ছে রাশিয়া, কারণ রাশিয়াই এখন তেল বিক্রি করতে পারছে। তাহলে রাশিয়া অবশ্যই চাইবে আমেরিকার আরো ক্ষতি হোক, যুদ্ধটা আরো লম্বা চলুক। রিয়েল টাইম ইনফরমেশন এবং ইন্টেলিজেন্স দিয়ে রাশিয়া এবং চীন তারা সাহায্য করেছে বলে আজকে ইরান আমেরিকার উপর এতটা ভারী পড়েছে। আর নয়তো ইরানের এত দূর এগিয়ে যাওয়া হয়তো সম্ভব হয়ে উঠতো না। কিন্তু আক্রমণ করা এবং সামরিক সক্ষমতা ছাড়াও আরেকটা বড় ব্যাপার ইরানের, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। ইরানের স্ট্র্যাটেজি খুব সুন্দর। শত্রুপক্ষকে এতটাই খরচ করায় দেও, এতটাই খরচ করায় দেও, এতটাই খরচ করায় দেও যে সে যুদ্ধের কথা শুনলেই যেন ভয় পায়। আর ইউএস আমেরিকার ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের জন্য হয়েছে মশা মারতে কামান দাগার মতো। তাদের কাছে ছিল আয়রন ডোম, তাদের কাছে ছিল পেট্রিয়টিক এয়ার ডিফেন্স সিস্টেম, তাদের কাছে ছিল এরো 3 এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু এই এয়ার ডিফেন্স সিস্টেম যেরকম তাদের শক্তির জায়গা ছিল, এই এয়ার ডিফেন্স সিস্টেমটা কি তাদের সবচাইতে দুর্বলতার জায়গা বানিয়ে ফেলে ইরান। এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ব্যবহার করতে আমেরিকা ও ইসরায়েলের খরচ হয় $1 থেকে $15 মিলিয়ন। অর্থাৎ একটা ইন্টারসেপ্ট ঘটাতে, মানে ইরানের একটা মিসাইলকে আটকাতে আমেরিকা ও ইউএস এর খরচ হচ্ছে $1 মিলিয়ন থেকে $15 মিলিয়ন। অথচ সে এটা করতে ইরানের খরচ হচ্ছে সর্বোচ্চ $1 লাখ। এবং ইরান এত অল্প খরচে তারা মেস প্রডিউস করেছে। তাদের এত প্রিসাইজ আক্রমণের দরকার নাই, তাদের একদম একুরেসির দরকার নাই, তাদের খুব বেশি ধ্বংস করার দরকার নাই। ইরানের দরকার ছিল আক্রমণ করার সক্ষমতা এবং অল্প খরচে বেশি আক্রমণ করার সক্ষমতা। ফলে ইরান কি করেছে, তারা এত বেশি ওয়ারহেড প্রডিউস করেছে যে একটার পর একটা আক্রমণ তারা চালিয়ে গিয়েছে এবং ইসরায়েল ও ইউএস এর এই প্রত্যেকটাকেই ধ্বংস করতে হয়েছে। ইরান এই সিচুয়েশনটাকে এমন ভাবে কন্ট্রোল করেছে যেন ইসরায়েল ও ইউএস কে এই এয়ার ডিফেন্স সিস্টেম ইউজ করতেই হয়। তারা এত আক্রমণ করেছে যে ইসরায়েল ও ইউএস বাধ্য হয়েছে তাদের এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ব্যবহার করতে করতে যখন প্রায় শেষের পথে, তখনই আরেকটা নতুন খবর আসে
ইরান তো তাদের অ্যাডভান্সড আধুনিক ও নিউ জেনারেশনের কোনো মিসাইল ও ড্রোন হামলা করেনি, এবং ইন্টারসেপ্ট গুলো মিসাইলগুলোতে দেখা গিয়েছে প্রডিউসের ডেট 1954 সাল, অর্থাৎ ইরান তাদের 70 বছর আগের জমানো স্টক গুলো খালি করেছে। এতেই ইউএস ও ইসরায়েলের অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমগুলো শেষ হয়ে গিয়েছে। আমেরিকা ও ইসরায়েলের অবস্থা যখন এরকম নাজেহাল, ঠিক তখনই তারা বলা শুরু করলো ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রায় শেষ, তারা এখন 90% অ্যাটাক কমিয়ে দিয়েছে। কিন্তু রিয়েলিটি হচ্ছে আগে ইরান যদি 100 মিসাইল খরচ করতো তাহলে মাত্র 5টা সাকসেসফুল অ্যাটাক হইতো, কিন্তু এখন মাত্র 10টা মিসাইল খরচ করলেই 5টা সাকসেসফুল অ্যাটাক হয়েছে। অর্থাৎ ইরানের আগে সাকসেসফুল অ্যাটাক রেট ছিল 5%, যেটা এখন হয়েছে 50%। ইরান কি গাধা যে এখনো আগের মতো তারা মিসাইল খরচ করতেই থাকবে, যে তোমাদের মতো দুদিন পরে আর তাদের ডিফেন্স করার কিছু থাকবে না? ইরান তো এই খেলায় আসলে ডিফেন্সিভ খেলতেছে না, তাদের তো ডিফেন্স করার মতো আসলে তেমন কিছু নেই, তাদের যেটা আছে অফেন্স করার মতো, তাদের কাছে মিসাইল আছে আক্রমণ করার মতো। এই মুহূর্তে যদি ইসরায়েল ও আমেরিকার মতো সব তারা শেষই করে ফেলে তাহলে তো আর ইরানও সামনে যুদ্ধটা এগিয়ে নিয়ে যেতে পারবে না। ইরান যেন এই যুদ্ধটা আরো লম্বা করতে পারে সেজন্য ইরান তাদের আক্রমণের সংখ্যা কমিয়ে দিয়েছে। কিন্তু আপনি যদি বিবেচনা করেন আক্রমণের সফলতা, তাহলে আক্রমণের সফলতা তারা অনেক বেশি, অন্তত পক্ষে 10 গুণ বেশি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। আর ঠিক এইভাবেই ইরান স্ট্র্যাটেজিক্যালি ও ডিপ্লোম্যাটিকলি সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, এবং ইসরায়েল ও আমেরিকার যতটুকু সম্মান ও ক্রেডিবিলিটি ছিল সেটা ভেঙে দিচ্ছে। সংখ্যার বিবেচনা ইরান হয়তো এই যুদ্ধ জিততে পারবে না, কারণ ইরানের ক্ষতি যদি সংখ্যায় হিসাব করা হয় তাহলে আমেরিকা ও ইসরায়েলের ক্ষতি খুবই নগণ্য। কিন্তু আপনি যদি এই যুদ্ধের হিসাবটা অন্যভাবে করেন, ক্রেডিবিলিটির দিক থেকে করেন এবং আন্তর্জাতিক মর্যাদার দিক থেকে করেন, তাহলে ইরান এই যুদ্ধ অনেক আগেই জিতে গিয়েছে, এবং এটা আমি এর আগের 2টা ভিডিওতেও বলে দিয়েছি। এখন আসি শেষ প্রশ্নে, ন্যূনতম ক্রেডিবিলিটি রক্ষার জন্য আমেরিকা সর্বোচ্চ নোংরা খেলা কি খেলতে পারে? এটা বুঝতে হলে আমাদের আজ থেকে 25 বছর আগের একটা ঘটনার কথা মাথায় রাখতে হবে। 9/11-এর ঘটনা হয়তো আপনাদের সবার মাথায় আছে। আমেরিকানদের উপর এক্সট্রিমিস্টদের আক্রমণ, এই যে কথাটা, এই শব্দটা ব্যবহার করে আমেরিকা একটা বিশাল জনমত অর্জন করে ফেলেছিল, যার ফলশ্রুতিতে মিডল ইস্টে ও এশিয়াতে দীর্ঘ 20 থেকে 25টা বছর কি পরিমাণ নৃশংস লুটপাট, হামলা ও অত্যাচার চালিয়েছে তা তো আপনারা দেখতে পেরেছেন। ঠিক একই গেম ডোনাল্ড ট্রাম্প এখন খেলার চেষ্টা করবে। এটা শুধু প্রেডিকশন না, এই ঘটনাগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা খেলার চেষ্টা করা হচ্ছে। এখন আমেরিকান ইন্টেলিজেন্ট গোষ্ঠীগুলো বারবার নিউজ প্রকাশ করছে, তখনই 9/11-এর মতো একটা ঘটনা, কিছু স্লিপার সেল আক্রমণের নাটক তারা আবার সাজাইতে পারে। যদিও 9/11-এর ঘটনাটাই অনেক বিতর্কিত, যে মনে করা হয় এটা ইউএসের নিজেদেরই সাজানো ঘটনা, যেন তারা ইরাক আক্রমণ করতে পারে। সেম ধরনের একটা সাজানো ঘটনা আবার ঘটাইতে পারে এবং আবার মিডল ইস্টে তারা আক্রমণ করতে পারে। আপনি যদি এই নিউজগুলো ফলো করেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে এরকম একটা কিছু ঘটতে যাচ্ছে। এর মধ্যে ইসরায়েল বেশ কিছু ফলস ফ্ল্যাগ অ্যাটাক করে ব্যর্থ হয়েছে। ইউরোপ ও নেটোকে তারা অনেক চেষ্টা করেছে এই যুদ্ধে ইনভলভ করতে, কিন্তু তারা প্রমাণিত হয়ে গিয়েছে যে এইগুলো ছিল তাদের ফলস ফ্ল্যাগ অ্যাটাক। এবং এই ফলস ফ্ল্যাগ অ্যাটাকগুলোর কারণে সৌদি আরব, কুয়েত ও কাতারের মতো দেশগুলো আমেরিকা থেকে বিমুখ হয়ে যাচ্ছে, এবং অন্যদিকে ইউরোপ ও নেটোর কাছে প্রমাণিত হয়ে গিয়েছে যে তারা নোংরা খেলা খেলার চেষ্টা করছে এই যুদ্ধে আমাদেরকে জড়ানোর জন্য, এবং যুদ্ধে যেই জড়াবে তার কোনো লাভ হবে না ক্ষতি ছাড়া। এই জিনিসটা সবাই বুঝতে পারছে, তাই কেউ প্রত্যক্ষভাবে এই যুদ্ধে জড়াতে চাচ্ছে না। আমেরিকান গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে আমেরিকানরা কোনোভাবেই চাচ্ছে না এই যুদ্ধে জড়িয়ে থাকতে। ঠিক একইভাবে ডোনাল্ড ট্রাম্পের রিয়েলিটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিজে বাঁচার জন্য এই যুদ্ধে তাকে জড়িয়ে থাকতে হবে। আর ঠিক এই কারণে গ্রাউন্ড রিয়েলিটিটা চেঞ্জ করার জন্য, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নিয়ে আসার জন্য এবং এই যুদ্ধটা আরো লম্বা সময় চালিয়ে যাওয়ার জন্য একটা নোংরা খেলা শেষমেশ ডোনাল্ড ট্রাম্প খেলার চেষ্টা করবে। কিছু নিরীহ আমেরিকানদের হয়তো এতে ক্ষয়ক্ষতি হবে, কিন্তু এর বিনিময়ে হয়তো আমেরিকানদের এক করার চেষ্টা করা হবে। তবে এটাও মাথায় রাখতে হবে, এটা 2001 সাল নয়, এটা 2026 সাল। যত নোংরা খেলার চেষ্টাই করা হোক, জনমত তৈরি করতে পারাটা খুবই কঠিন হয়ে যাবে এবং মানুষের সামনে হয়তো সত্যটা চলে আসবে। কিছু মানুষের শুধু আবেগ নয়, ব্রেনও কাজ করে। তাই আমার মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে ভরা বাজারে কান ধরে ইরানের কাছে মাপ চেয়ে এই যুদ্ধ থেকে পিছিয়ে পড়তে হবে, এবং মিডল ইস্টে ইসরায়েলের অবস্থা ইতিহাসের সবচেয়ে খারাপতম পর্যায়ে গিয়ে পৌঁছাবে। আজকে এই পর্যন্তই। আশা করি আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনি যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আশা করবো আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।